বাংলা তো ছিল, এখন আমরা কি নিয়ে এসেছি বুঝতেই পারছো, ইতিহাস। নবম শ্রেণীর ইতিহাস নিয়ে হাজির হলাম। কোন অধ্যায়টা আজকে আমরা পড়ব? শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। প্রথমে একটা কথা বলে রাখা খুব জরুরি যে তোমরা যে ইতিহাসটা পড়বে, আজকে যেটা আমি পড়াবো, তোমরা যেটা আজকে শুনবে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ দিয়ে, মনোযোগ সহকারে কিন্তু তোমরা শুনবে এবং দেখবে। কারণ ইতিহাস, আমরা সব সময় সবার প্রবলেম কি থাকে ইতিহাসের মেন, যে পুরনো প্রাচীন গল্প, সাল, সবচেয়ে বড় কথা কি সাল মনে রাখতে পারি না ম্যাম, এটা কিন্তু সবাই বলে। কিন্তু আজকে তোমরা একটু মন দিয়ে শোনো, ঠান্ডা মাথায় শোনো, ভালোভাবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো, কাহিনী মতো করে, গল্পের মতো করে শোনো, সব কিছু মনে থাকবে। চলো আজকে স্টার্ট করি। আমরা কি দেখব? শিল্প বিপ্লব কি, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। কোন সময়ের কথা বলা হয়েছে দেখো, অষ্টাদশ থেকে বিংশ শতাব্দী, এই সময়টার কথা কিন্তু এখানে আলোচনা করব। শিল্প বিপ্লব কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে শিল্প বিপ্লব কি আমরা জানবো, তার আগে একটা কথা বলো তো, মানুষ আগে কোথায় বাস করতো? কোথায়? জঙ্গলে, তাই তো? প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে ছিল মানুষ, জঙ্গলের মধ্যেই তারা বসবাস করত। তারপর আস্তে আস্তে তারা পশুপালন করে, তারপর কৃষি জমি এসব চাষাবাদ শুরু করে। কৃষি জমি থেকে উঠে কিন্তু তারা এখনো পর্যন্ত আসেনি, মানে এই শিল্প বিপ্লবের আগে তারা কিন্তু শুধুমাত্র কৃষি জমি চাষাবাদ এবং পশুপালনই করত, আর কিন্তু অন্য কোনো নতুন কাজে কিন্তু তারা ইনভলভ হয়নি। এখন শিল্প বিপ্লব করার ফলে কিন্তু অন্য জায়গায়, অন্য স্থানে কিন্তু একটা পৌঁছে গেল। কিরকম শিল্প বিপ্লবটা তাহলে আমরা দেখব, তার সাথে সাথে দেখব কি যে শিল্প বিপ্লব মানুষের কায়িক শ্রম ও পশুর শক্তির পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যাপক প্রয়োগ। তাহলে শিল্প বিপ্লব কি? মানুষ আগে তো কি করতো? কৃষি জমি চাষাবাদ, সেটা বাদ দিয়ে যখন নিজেরা করতো, হয় পশু দিয়ে করাতো, না হলে নিজেরা শ্রম করতো, কিন্তু সেটা বাদ দিয়ে যখন যন্ত্রপাতির দ্বারা কোনো কাজ করা হলো, সেটাকেই বলা হচ্ছে শিল্প বা শিল্প বিপ্লব। তাহলে যন্ত্রপাতির দ্বারা যে কাজগুলো করা হচ্ছে, মানুষ নিজের কায়িক শ্রমের বা পশুর শক্তির বদলে যন্ত্রপাতির দ্বারা যে কাজ, সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। খুব ভালোভাবে তোমরা কিন্তু মনে রাখবে, আর খুব সহজ ব্যাপার, সহজ জিনিস, তোমরা শুধুমাত্র একটু ধৈর্য ধরে শুনবে। দেখো, উৎপাদনের পরিমাণ ও গুণগত মানের অভাবনীয় বৃদ্ধি, মানে অভাবনীয় মানে ভাবনার বাইরে, বৃদ্ধি মানে কি বেড়ে যাওয়া অনেক। তো অবশ্যই একটা মানুষ বা চারটে মানুষ একটা কাজ যতটা সময় জুড়ে করবে বা যতক্ষণ সময় নিয়ে করবে, একটা মেশিন তার চেয়ে অনেক বেশি কাজটা করে দেবে, প্লাস অনেক কম সময়ে করবে, তাই তো? এবং তার গুণগত মানটাও অনেক বৃদ্ধি হবে, অনেক ভালোভাবে করবে সেটা। অবশ্যই এই যে পরিবর্তন হলো, এটাকেই বলা হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে আমরা দেখব কি এই ধারণার উন্মেষ বা প্রথম কে এই শব্দটি ব্যবহার করেছে। দেখো, 1837 খ্রিস্টাব্দে ফরাসি সমাজবিদ অগাস্টি ব্ল্যাঙ্কি প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেছেন। তাহলে 1837 খ্রিস্টাব্দে আমরা দেখলাম ফরাসি সমাজবিদ কে, ফরাসি সমাজবিদ নাম কি? অগাস্টি ব্ল্যাঙ্কি প্রথম কিন্তু এই শব্দটি ব্যবহার করেছেন। কোন শব্দটি? শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তীতে তাহলে আমরা প্রথমে এখানে একটা সাল পেয়ে গেলাম। আমি প্রথমেই বলেছি যে অষ্টাদশ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত এই সময়কালটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, তাহলে ওর মাঝখানে সময়কালে হবে। তাহলে প্রথম কোন সালে দেখলাম? 1837। কত? 1837 সালে প্রথম কিন্তু ফরাসি সমাজবিদ, কি নাম? অগাস্টি ব্ল্যাঙ্কি, প্রথম এই শিল্প বিপ্লব কথাটি প্রয়োগ করেছিলেন। পরবর্তীতে আরো পরে আরেকজন করেছিলেন কে? আর্নাল্ড টয়েনবি। টয়েনবি তারপরে আবার কবে ব্যবহার করেছিলেন? অক্সফোর্ডে বক্তৃতার সময় কিন্তু এই ধারণাকে আরো জনপ্রিয় করে তুলেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা শিল্প বিপ্লব কি জানলাম, কে প্রথম কবে ব্যবহার করে সেটাও জানলাম। নেক্সট, তোমরা গল্পের মতো করে মন দিয়ে শোনো, কিন্তু আবার বলছি
এবার আমরা দেখব যে কেন সর্বপ্রথম ইংল্যান্ডে হয়েছিল। তার আগে আমি বলে রাখি শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। ঠিক আছে, মনে থাকবে শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। এবার ইংল্যান্ডেই কেন হলো সেটা আমরা দেখব কারণটা। প্রথম কারণ হচ্ছে ভৌগোলিক সুবিধা। কি? ভৌগোলিক পরিবেশ। পরিবেশটা কেমন তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে শিল্প বিপ্লব সেখানে ঘটানো যাচ্ছে কি না। সেখানকার ভৌগোলিক পরিবেশটা ছিল কিন্তু ভীষণই সুবিধাজনক। যেমন আর্দ্র জলবায়ু বস্ত্রশিল্পের জন্য সহায়ক ছিল। এছাড়া প্রচুর কয়লা, লোহার খনি, শিল্পের জ্বালানি সেখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল অনেক বেশি। তাহলে কি দেখলাম? ভৌগোলিক পরিবেশটা সেখানকার খুব ভালো রকম ছিল শিল্প বিপ্লব ঘটানোর জন্য। আর প্রথম কোন শিল্প প্রথম হয়েছিল? শিল্প বিপ্লব যে হলো তাহলে কোন শিল্পটা প্রথম তৈরি হলো? বস্ত্র শিল্প। ভালো করে মাথায় রাখবে, কোন শিল্পটা প্রথম তৈরি করা হলো? বস্ত্র শিল্প। তাহলে আমরা দেখলাম ভৌগোলিক সুবিধা এখানে ইংল্যান্ডে খুব ভালো ছিল, আর্দ্র জলবায়ু ছিল, সহায়ক ছিল বস্ত্র শিল্পের জন্য, এবং সেখানে প্রচুর কয়লা, লোহার এসব কিন্তু খনি সেখানকার। তারপরে দেখবো 2 নাম্বার, কৃষি ব্যবস্থার উন্নয়ন ও মূলধন। তাহলে কৃষি ব্যবস্থা কেমন ছিল? সেখানকার কৃষি ব্যবস্থা কিন্তু যথেষ্ট উন্নয়ন ছিল। মূলধন, যারা পুঁজিবাদী তাদের কিন্তু অনেক মানুষ ছিল যে তারা অনেক রকম পয়সা কড়ি, টাকা পয়সা দিয়ে কিন্তু সাহায্য করেছিল। অবশ্য কোনো কাজ বা কোনো ব্যবসা করতে গেলে তো অবশ্যই আমাদের আর্থিক বা মূলধনের প্রয়োজন হয়, তো সেখানে কিন্তু অনেক রকম অনেক মূলধন সেখানে ছিল যেটা কিন্তু ব্যবহার করার যোগ্য ছিল। অষ্টাদশ শতাব্দীর কৃষি বিপ্লবের ফলে উদ্বৃত্ত ফসল বিক্রি করে পুঁজিপতিরা শিল্পের বিপুল অর্থ বিনিয়োগ করেছিল। তাহলে কি দেখলাম যে অষ্টাদশ শতাব্দী যখন কৃষি বিপ্লব হয়েছিল, কৃষি জমিদের তখন অনেক ফসল বেঁচে গেছিল। সেই বাঁচা ফসলগুলিকে কাজে লাগিয়ে তারা পুঁজিপতিরা কি করেছিল? এই মূলধন কিন্তু নিয়ে এসেছিল, তৈরি করেছিল, এবং সেই মূলধনের দ্বারাই কিন্তু শিল্প বিপ্লব ঘটানো হয়েছিল। তাহলে দুটো কারণ আমরা দেখলাম। তার সাথে সাথে আরো একটা কি কারণ দেখলাম? রাজনৈতিক স্থিতিশীলতা। অবশ্যই একটা শিল্প বা একটা কোনো কাজ, বড় কোনো কাজ করানোর জন্য কিন্তু সমস্ত রকম পরিবেশ বা সমস্ত রকম সুবিধার দরকার রয়েছে। এবার 3 নম্বর দেখলাম রাজনৈতিক স্থিতিশীলতা। ভৌগোলিক দেখলাম, তার সাথে সাথে দেখলাম কৃষি ব্যবস্থার উন্নয়ন, মূলধন, আবার রাজনৈতিক স্থিতিশীলতাও কিন্তু এখানে চরমই ছিল, যেই জন্য শিল্প বিপ্লবে উপযোগী ছিল। আর 1688 সালে, তাহলে কত? 1688 সালের গৌরবময় বিপ্লবের পর থেকে সুদৃঢ় সরকার এবং দেশের ভিতরে কোনো অভ্যন্তরীণ শুল্ক ছিল না। তাহলে ওই সময়টা যে সরকার সেখানে সাম্রাজ্য স্থাপন করেছিল বা যে সরকারের দ্বারা ওটা চালিত হতো রাজ্যটা, সেইটা যে সরকার ছিল সেখানে আর কি, সেই সময়কার কথা বলা হচ্ছে, সেখানকার খুব উপযোগী পরিবেশ ছিল সেখানে শিল্প বিপ্লব ঘটানোর জন্য। সে খুব উপযোগী এবং খুব সহযোগিতা করেছিল, যার জন্য কি হয়েছিল? দেশের ভিতরে অভ্যন্তরীণ শুল্ক, কোনো রকম শুল্ক সেখানে ব্যবস্থা ছিল না, কোনো রকম শুল্ক দেওয়া হতো না। তার ফলে খুব সুবিধাজনক রাজনৈতিক একটা স্থিতিশীলতাও সেখানে তৈরি হয়েছিল। আবার 4 নম্বর হচ্ছে গতিশীল সমাজ। সমাজটা কেমন ছিল সেটাও আবার ডিপেন্ড করে। গতিশীল সমাজ ছিল, কিন্তু সেই সমাজটাও কিন্তু ছিল গতিশীল, থেমে থাকা নয়, স্থিতিশীল নয়, গতিশীল ছিল। ইউরোপের অন্যান্য দেশের মতো ইংল্যান্ডে কঠোর সামন্ত প্রথাও ছিল না। তাহলে অন্যান্য দেশে ছিল সামন্ত প্রথা, এবার ইংল্যান্ডে কিন্তু সেই সামন্ত প্রথা ছিল না। ইংল্যান্ডে ছিল কিন্তু ভালোই খুব গতিশীল সমাজ। মানুষ বাণিজ্যে বেশি আগ্রহী ছিল। মানুষ তাহলে কিসে আগ্রহী ছিল? বাণিজ্যে। এইসব নানা রকম কারণের ফলে কিন্তু শিল্প বিপ্লব ঘটেছিল। তাহলে আমরা 1, 2, 3, 4টে কারণ কিন্তু দেখলাম। এই 4টে কারণকে ভেঙে 5টাও করা যায়। এবার আমরা দেখব যে ইউরোপে শিল্পায়নের বিস্তার কিভাবে হলো সেটা। দেখো, প্রথমে হলো বেলজিয়াম। ইংল্যান্ডের পরেই প্রথম উইলিয়াম ও জন ককরিলের নেতৃত্বে যন্ত্র নির্মাণ কারখানা তৈরি হলো। ঠিক আছে, তারপর হলো ফ্রান্স। প্রথমে হলো কোথায়? বেলজিয়ামে। প্রথম কি? ইংল্যান্ডের পরে কোথায় হলো? বেলজিয়াম। তারপর কোথায়? ফ্রান্স। ফরাসি বিপ্লবের কারণে একটু বিলম্ব হয়েছিল, একটু দেরি হয়েছিল ফ্রান্সে। কিসের জন্য? ফরাসি বিপ্লবের ফলে। 1850-এর দশকে তৃতীয় নেপোলিয়ন আমলে শিল্পায়নের স্বর্ণ যুগ এসেছিল। কোন সময়কার কথা বলা হয়েছে? 1850-এর দশকে।
ফ্রান্সে একটু দেরি হয়েছিল, কারণ ফরাসি বিপ্লব হয়েছিল তার আগে, সেই জন্যে। যাই হোক, জার্মানিতে এরপর কোথায় স্টার্ট হলো? জার্মানি। প্রথম দিকে 39টি খণ্ডিত রাজ্যে বিভক্তি ছিল এই জার্মানি। পরে 1819 সালে জোলভারেইন শুল্ক সংঘ গঠনে অভাবনীয় অগ্রগতি হয়েছিল। এরপর রাশিয়া। সবচেয়ে দেরিতে কোথায় হয়েছিল? রাশিয়াতে। 1861 সালে ভূমিদাস প্রথার অবসানের পর সেখানে ভূমিদাস প্রথা চালু ছিল, সেই জন্য কিন্তু ওখানে একটা কারণ দেরি হওয়ার। তো সেটার অবসান হওয়ার পর কিন্তু বিদেশি পুঁজিদের সাহায্যে 1880 দশকে স্টার্ট হয়েছিল। তাহলে কবে? 1880 দশকে। তা আবার বিদেশিদের সাহায্য প্রাপ্ত বা সাহায্য নিয়ে স্টার্ট হয়েছিল। প্রথমে কোথায় দেখলাম? বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি এবং শেষে রাশিয়া। এরপর কি কি যন্ত্র তৈরি হয়েছিল, কি কি যন্ত্র আবিষ্কার হয়েছিল সেটা দেখতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এই যে এখানে উপনিবেশবাদ যে স্থাপন হলো, এইসব জায়গায় কিন্তু উপনিবেশবাদ স্থাপন হচ্ছিল। কেন স্থাপন হচ্ছিল সেটা আমাদেরকে তো জানতে হবে। যেখানে আমরা দেখলাম যে এখানে শিল্প তো তৈরি হলো নানা কোনো কারণে, নানা রকম এই যে সব কারণগুলো ছিল, যার ফলে শিল্প বিপ্লব হলো। তো শিল্প বিপ্লব হওয়ার ফলে যথেষ্ট পরিমাণে কিন্তু জিনিসপত্র তৈরি হচ্ছিল এবং সেখানে বাজারও তৈরি হয়েছিল ইংল্যান্ডে। তো ইংল্যান্ডের যথেষ্ট পরিমাণে সব রকম সুবিধা থাকায় সেখানে যথেষ্ট বাজার ছিল, বিক্রি, আমদানি, রপ্তানি সমস্ত রকম কিন্তু খুব ভালোভাবেই হচ্ছিল। কিন্তু এতগুলো জিনিস কি ভাবছিল বলতো, যে উৎপাদন যত তৈরি হবে, যত উৎপাদন বাড়বে, তত কিন্তু তাদের মুনাফা বা তাদের কিন্তু লাভ হবে, এটা ভেবেছিল। কিন্তু আদৌ কি তাই হয়? হয় না। যতটা মানুষ প্রয়োজন, ততটাই মানুষ কেনে, তো ততটাই মানুষ নেবে, তার বেশি কি নেবে না। তো বাকি যে জিনিসটা, বাকি যে দ্রব্যটা থাকবে, যতটা মানুষ তৈরি হলো এতটা জিনিসপত্র, ধরো খানিকটা জিনিস তৈরি হলো, তা এতটা জিনিস তৈরি হওয়ার পর বাকি যে জিনিসটা ধরো বিক্রি হয়ে গেল এতটা, আরো তৈরি হলো, অনেক তৈরি হলো। তো এতগুলো তৈরি হওয়ার পর তো মোটেও কিন্তু সব তো বিক্রি হবে না, যতটা দরকার ততটা বিক্রি হওয়ার পর বাকিটা থেকে গেল। তো সেই বাকিটা যে জিনিসটা, যে বাকি যে দ্রব্যটা থাকলো, সেই দ্রব্যটাকে বা পণ্যটাকে কি বলা হচ্ছে? উদ্বৃত্ত দ্রব্য। তো উদ্বৃত্ত দ্রব্যটাকে এবার কি করতে হবে? বিক্রি করতে হবে। উৎপাদন বাড়ছে, তো সেক্ষেত্রে কি হলো? এবার ফ্রান্স কিন্তু, বা বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, এরাও কিন্তু স্টার্ট করলো, এরাও চলে আসলো। ইংল্যান্ড তো ছিলই, ইংল্যান্ডের সময় কেউ তো টক্কর দিতে পারছিল না, কিন্তু এরাও এবার চলে আসলো সেই ব্যবসায়। দেখছে মুনাফা হচ্ছে, দেখছে অনেক বেশি ফায়দা আছে, তো সেক্ষেত্রে চলে আসলো। ইংল্যান্ড কি করছিল? ইংল্যান্ড কিন্তু কম দামে বেশ জিনিসগুলো ভালোই দিচ্ছিল। তো ওই যে বললাম, এবার তো একটা তো নির্দিষ্ট লেভেল অবধি পৌঁছে গেল, তারপর কি হলো? আর হলো না, বাকি জিনিসগুলো থেকে গেল। এবার এরা আসলো, এরা আসার ফলে উপনিবেশবাদ তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আস্তে আস্তে ফিল্ডে এরা আসলো, এবার উপনিবেশবাদ আস্তে আস্তে তৈরি হয়ে গেল। যেই উপনিবেশবাদ তৈরি হতে শুরু করলো, তখনই কি হলো দেখো। হ্যাঁ, তার আগে বলি যে এইসব জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছিল। যেমন উড়ন্ত মাকু কে আবিষ্কার করেছিল, এগুলো কিন্তু প্রশ্ন আসে। এক হচ্ছে উড়ন্ত মাকু, ফ্লাইং শাটল, জন কে 1733 খ্রিস্টাব্দে। দেখো এখানে সাল মনে রাখা জরুরি, যদি তোমরা দিতে পারো কে আবিষ্কার করেছিল সেটাও কিন্তু। তাহলে কি বললাম? উড়ন্ত মাকু কে তৈরি করেছিল? জন কে। কবে? 1733। এরপর স্পিনিং জেনি বলে যন্ত্র তৈরি হলো, কবে? 1765। কে তৈরি করেছিল? হারগ্রিভস। ওয়াটার ফ্রেম, এই যন্ত্রটাও তৈরি হলো, কে তৈরি করলো? রিচার্ড আর্করাইট। কবে? 1769 খ্রিস্টাব্দে হলো। তারপর মিউল বলে হলো, কে? স্যামুয়েল ক্রম্পটন, 1779 খ্রিস্টাব্দে। এরপর বাষ্পীয় ইঞ্জিন,
জেমস ওয়াট তৈরি করেছিলেন। সেফটি ল্যাম্প হামফ্রে ডেভি, কবে? 1815 খ্রিস্টাব্দে। এইগুলো যন্ত্র কিন্তু তৈরি হলো কেন? এবার উপনিবেশবাদ তৈরি করার জন্যে যা যাতায়াতের ব্যবস্থা দরকার, সেই জন্যে আমাদের রেলপথ তৈরি হলো। তো রেল ইঞ্জিন প্রথমে তৈরি হলো। প্রথমে কিন্তু ঘোড়ায় টানতো রেল, জানো তো তোমরা যে রেল প্রথমে কিন্তু ঘোড়ায় টানা হতো। ইঞ্জিন কবে তৈরি হয়েছিল? এই যে 1769 খ্রিস্টাব্দে। কে তৈরি করেছিল? জেমস ওয়াট। এটা কিন্তু মনে রাখা দরকার। এবার উপনিবেশবাদ স্থাপন হওয়ার পর যাতায়াত ব্যবস্থার জন্য রেলপথের জাদুকার। এবার দূরত্ব অবসানের জন্য পরিবহন বিপ্লব শুরু হলো। সব কিন্তু চলছে একদম। এবার রেলপথের জাদুকর 1814 সালে জর্জ স্টিফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করলেন। এবার রেল ইঞ্জিন কিন্তু আবিষ্কার হয়ে গেল। তাহলে পরিবহন ব্যবস্থার জন্য, যাতায়াতের জন্য তো দরকার আছে, তো রেল ব্যবস্থা চালু হয়ে গেল। 1814 সালে জর্জ স্টিফেনসন তৈরি করেন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করলেন 1814 সালে। তার আগে আমরা কি দেখলাম? দেখো এই দুটো গুলিয়ে যায়, এটা কিন্তু বাষ্পীয় ইঞ্জিন, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার রেল ইঞ্জিন, বাষ্পচালিত রেল ইঞ্জিন। এগুলো কিন্তু স্পিনিং জেনি, উড়ন্ত মাকু, এগুলো কিন্তু বস্ত্র শিল্পের জন্য। এখানে সেফটি ল্যাম্পটাও কয়লার খনির ভিতরে কিন্তু সেফটি ল্যাম্প লাইট জ্বালিয়ে, যেখানে কোনো রকম আগুন লাগার ভয় থাকে না, সেখানে যেন অনায়াসে শ্রমিকরা কাজ করতে পারে, সেটার জন্য এই সেফটি ল্যাম্প কিন্তু তৈরি করা হয়েছিল। যাই হোক, এবার রেল ব্যবস্থা চালু হয়ে গেল। 1826 সালে তার তৈরি রকেট ইঞ্জিন প্রথম যাত্রী গ্রহণ করলো। কবে? 1826 সালে প্রথম কিন্তু যাত্রী গ্রহণও শুরু হয়ে গেল। এবার যা বিশ্ব যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসলো। তাহলে দেখলাম রেলপথ। এরপর আবার একটা কি তৈরি হলো? সুয়েজ খাল। এবার যাতায়াতের সুবিধার জন্য যেই রাস্তাটা ঘুরে ঘুরে যেতে সময় লেগে যেত প্রায় 19,000 মাইল, সেখানে সেই রাস্তাটা কম করে একদম কাছাকাছি, ভীষণ 19,000 মাইল কম করে দেওয়া হলো, ঠিক আছে। সেটা কি করে? সুয়েজ খাল স্থাপন করে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরে যুক্ত করার ফলে ইউরোপে থেকে এশিয়া আসার পথ হাজার হাজার মাইল কমে যায়, বাণিজ্যের গতি বহুগুণ বৃদ্ধি পায়। তাহলে কি দেখলাম? ভূমধ্যসাগর আর লোহিত সাগরের মাঝামাঝি সুয়েজ খাল স্থাপন করা হলো। তার ফলে কি হলো? এশিয়া আর ইউরোপের মাঝে কিন্তু একটা অনেক 19,000 মাইল ডিস্টেন্স কিন্তু কমে গেল। তো সহজেই যাতায়াত কিন্তু শুরু হয়ে গেল। এই যে আমূল পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে। এবার স্টার্ট কি হলো? ভালো ভালো হতে 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 এবার কিন্তু সমাজে দুই শ্রেণীর উদ্ভব হলো, ভাঙন শুরু হলো। এখন ভালো হলে কি আর ভালো থাকা যায় বা ভালো থাকতে দেয়? তো দেখো এবার ভালো থেকে কি রকম খারাপ শুরু হলো। সমাজ ব্যবস্থার ভাঙন, দুই শ্রেণীর উদ্ভব। কি কি শ্রেণীর উদ্ভব হলো আর কি রকম সমাজ ব্যবস্থার ভাঙন হলো? দেখো, এক হচ্ছে পুঁজিপতি বুর্জোয়া মালিক শ্রেণী, দুই হচ্ছে সর্বহারা শ্রমিক শ্রেণী। কি? মালিক শ্রেণী বা পুঁজিপতি বা বুর্জোয়া, আর হচ্ছে দুই সর্বহারা বা শ্রমিক শ্রেণী। কারখানার মালিক শ্রেণী মুনাফা বন্টন ব্যবস্থার অসমতার কারণে এরা প্রচুর সম্পদের অধিকারী হয় এবং সমাজের নিয়ন্ত্রক হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে সবসময় পুঁজিপতিরা নিজেরা কি মনে করলেন? যে আমরা সমাজের নিয়ন্ত্রক, সেই হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করলো এবং উৎপাদন বাড়ানোর ফলে তারা কিন্তু উৎপাদন বাড়িয়ে দিল। তার সাথে সাথে কিন্তু এবার শ্রমিকদের জন্য তাদের শ্রম ব্যয় বাড়িয়ে দিল এবং তাদের জন্য কমিয়ে দিল, মূলধন বা টাকা কমিয়ে দিল। এবার গ্রাম থেকে আসা দরিদ্র মানুষ ঘিঞ্জি অস্বাস্থ্যকর বস্তি ঘেটো বসবাস করে এবং দৈনন্দিন ঘন্টা 12 থেকে 15 ঘন্টা অমানবিক পরিশ্রম ও শিশু নারীদের শ্রমিকদের ব্যাপক শোষণ শুরু হয়ে গেল। এবার শোষণ শুরু হয়ে গেল, শিশু শ্রমিক বা নারী শ্রমিকদেরকেও কিন্তু ছাড়া হলো না। তাহলে দুটো শ্রেণীর উদ্ভব হলো। কোন কোন?
মালিক শ্রেণী এবং 2 হচ্ছে কি শ্রেণী বললাম, শ্রমিক শ্রেণী। এবার মালিক শ্রেণী শ্রমিক শ্রেণী হওয়ার ফলে তার মাঝখানে এবার স্টার্ট হলো কি, মধ্যবিত্ত শ্রেণীর কিন্তু এখানে কিছুটা উদ্ভব শুরু হলো। আমরা দেখেছিলাম সমাজে যখন এগুলো স্টার্ট হলো তার ফলে কি হলো, যে যখন কাজ শুরু হলো তখন এরকম হওয়ার কিছু কারণ ছিল। এই যে দরিদ্র মানুষ ঘিঞ্জি অস্বাস্থ্যকর পরিবেশে শহরে এসেছিল, তারা কিন্তু যখন কাজ শুরু হলো, শিল্প বিপ্লব শুরু হলো, তখন অনেক মানুষ শিল্প বিপ্লবের প্রভাব যেটা সেটা কি কি ছিল আমরা একটু দেখে নিই, বুঝে নিই। যে প্রথমে যখন শিল্প বিপ্লবের প্রভাবে গ্রাম থেকে মানুষ কিন্তু শহরে চলে আসতে লাগলো। কিসের জন্য? তাদের কাজের জন্য। তারা কাজ করবে, শহরে এসে নতুন কাজ পাবে, একটু ভালোভাবে বাঁচবে, এই জন্যে। তো শহরের মানুষ বাড়তে শুরু করলে গ্রামের মানুষ কিন্তু কমতে শুরু করলো। এই যে মালিক শ্রেণীর প্রতিষ্ঠা শুরু হয়ে গেল, শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়ে গেল। তার ফলে মাঝামাঝি যে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু উদ্ভব শুরু হয়ে গেল। তার ফলে অভিজাত যারা শ্রেণী ছিল তাদের কিন্তু কিছুটা দম কমে গেল। এইভাবে কিন্তু অনেক কিছু প্রভাব শুরু হয়ে গেল। তারপর মতাদর্শ সংগ্রাম বা সমাজতান্ত্রিক চিন্তাধারার বিকাশ। এবার কি হচ্ছে দেখো, দুটো শ্রেণীর মাঝখানে দুটো শ্রেণী যেটা বলা হলো, দেখো এক হচ্ছে উটোপীয় সমাজতন্ত্র আর বৈজ্ঞানিক সমাজতন্ত্র। উটোপীয় সমাজতন্ত্র কি? উটোপীয় সমাজতন্ত্রে যারা যারা প্রধান ছিলেন, যে সিমো শার্ল ফুরিয়ার। পুঁজিপতিদের বিবেক ও মানবিকতার কাছে আবেদন জানিয়ে শ্রেণী সম্বন্ধীয় মাধ্যমে সমাজের পরিবর্তন ছাড়া বাস্তববর্জিত এবং কল্পনাশ্রী বলা হতো। উটোপীয় সমাজতন্ত্র কোনটাকে বলা হতো? যেখানে কোনো রকম শোষণ থাকবে না, শ্রমিকদের উপর অত্যাচার হবে না, একদম শোষণ মুক্ত সমাজ যেটাকে, সেটাকেই বলা হচ্ছে উটোপীয় সমাজতন্ত্র। এখানকার স্রষ্টা কে ছিলেন? সিমো এবং শার্ল ফুরিয়ে। কিন্তু এর বিরোধিতা করেছিলেন বা অন্য একটা সমাজতন্ত্র স্টার্ট করেছিলেন এই যে কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। তারা কি বলেছিলেন দেখো, 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ। মার্কসকে মতে শ্রেণী সংগ্রাম অনিবার্য এবং বিপ্লবের মাধ্যমে শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এইটা ছিল এনাদের মত। তাহলে শোষণহীন সমাজ কখনোই যে সম্ভব নয় সেটা কিন্তু বলেছিলেন এনারা। তো এই দুটো সমাজতন্ত্রে কিন্তু বিভক্ত হয়ে গেল। এবার কারখানার চিমনি থেকে সাম্রাজ্যের বিস্তার কি করে হলো বলো? উদ্বৃত্ত পণ্য আমি বললাম যে কোনটাকে উদ্বৃত্ত পণ্য বলা হয়। কারখানার ব্যাপক উৎপাদনের ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা মিটে যায়, ফলে উদ্বৃত্ত পণ্য কিছুটা থেকে যায়। এরপর কি হলো? সম্পদ শোষণ শুরু হয়ে গেল। উপনিবেশ থেকে সস্তায় লোহা, তুলো, খনিজ সম্পদ ইউরোপের কারখানায় পাঠানো হয়। কাঁচা মাল, তার সাথে সাথে আরো কিছু কিছু জিনিস এখানে পাঠানো হয়, সম্পদ শোষণ করা হয়। তার ফলে কি হয়? কারখানার উদ্বৃত্ত পণ্য অর্থাৎ অনেক পণ্য বাজারে দেওয়ার পরেও চাহিদা কিন্তু তাদের মিটে যায়। প্রয়োজনে নতুন বাজার তৈরি করতে হবে। সেই জন্য উপনিবেশবাদ স্থাপন করা হলো, যেটা বলছিলাম। তার ফলে নানা রকম পরিবহন ব্যবস্থাও তৈরি করা হলো এবং কি কি ইউরোপীয় শক্তিগুলি, এশিয়া, আফ্রিকা, চীন ইত্যাদি, তাদের উপরে এখন সাম্রাজ্যবাদ স্থাপন করা হবে। এইভাবে শিল্প বিপ্লব সরাসরি জন্ম দেয় কিসের? সাম্রাজ্যবাদের। এইটা কিন্তু ভীষণ, এইটা ইম্পর্টেন্ট। প্রথমে কি হয় দেখো, খুব সুন্দরভাবে এটা বুঝবে। সম্পদ শোষণ হয়। কি কি? যে নানা রকমের উপনিবেশ থেকে লোহা, তুলো সস্তায় কি হলো? খনিজ সম্পদ ইউরোপের কারখানায় পাঠানো হলো। তারপর কি হলো? উদ্বৃত্ত পণ্য। সেই কারখানার ব্যাপক উৎপাদন ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে কিন্তু চাহিদা মিটে যায়। তাহলে ভিতরে যে চাহিদা, যে বাজার ছিল, আমি তো আগেই বললাম, সেই অনেকগুলো বিক্রি হলো, জিনিস বিক্রি হলো, তারপরে কিন্তু আর কারো চাহিদা থাকলো না। দরকার আর কতটা নেবে, কত বেশি নেবে, তখন চাহিদা মিটে গেল, তখন উদ্বৃত্ত পণ্য থেকে গেল। সেই পণ্য বিক্রি করার জন্য তারা দেশের বাইরেও কি করলো? উপনিবেশবাদ স্থাপন করলো। তার ফলে তৈরি হলো সাম্রাজ্যবাদের, সরাসরি জন্ম নিল সাম্রাজ্যবাদ। এখন সাম্রাজ্যবাদ হচ্ছে এটাই, যে নিজেরা যখন
শক্তিশালী দেশ অন্য একটা দুর্বল দেশের ওপর যখন নিজের সাম্রাজ্য স্থাপন করে, হ্যাঁ, তাদেরকে সেটাকে সাম্রাজ্যবাদ বলা হচ্ছে। এবার সাম্রাজ্যবাদ কোথায় কোথায় হয়েছিল দেখো, আফ্রিকা ব্যবচ্ছেদ, আফ্রিকা। তার আগে হয়েছিল কিন্তু আমাদের এশিয়ায়। এশিয়ায় এখানে আমরা দুটো জিনিস দেখলাম, যে কি এশিয়া আফ্রিকা, তাছাড়া চীনেও হয়েছিল। এবার এশিয়ায় কি হয়েছিল আর আফ্রিকায় কি হয়েছিল, চীনে কি হয়েছিল, এটা আমরা দেখবো যে সাম্রাজ্যবাদ কিভাবে তারা স্থাপন করেছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে উদ্বৃত্ত পণ্য বিক্রির তীব্র প্রতিযোগিতায় ইউরোপীয় শক্তিগুলি আগ্রাসী রূপ ধারণ করে। কি করেছিল, তাদের যে উদ্বৃত্ত পণ্যগুলো বিক্রির জন্য তারা এখন তীব্র প্রতিযোগিতায় নেমে গেছে। কে, এই ইউরোপীয় শক্তিগুলি, তাদের মনোভাব কিন্তু আগ্রাসী হয়ে গেছিল। বার্লিন সম্মেলন কবে হয়েছিল, ছোট ছোট কোশ্চেন বা টিকা আসবে, 1848 সালে। ইউরোপীয় শক্তিগুলি মিলিত হয়ে সিদ্ধান্ত নেই যে যে যতটা পারো দখল করে নাও এবং অন্যকে জানিয়ে দাও। তাহলে যে যতটা পারো দখল করে নাও, আফ্রিকাকে তোমরা দখল করো, যেভাবে পারো, যে যেভাবে পারো সেভাবে দখল করো। তো চারিদিক থেকে কিন্তু এইভাবে এক একটা দেশকে তারা কিন্তু পুরো দখল করে নিয়েছিল। যেমন আফ্রিকাকে তারা কিভাবে কিভাবে কোন কোন দিক থেকে তারা কিন্তু সমস্ত দিক থেকে ধরে দখল করে তারা কিন্তু শেষ করে দিয়েছিল। যেমন মাত্র কয়েক দশকের মধ্যে প্রায় সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি ও ইতালি সমস্ত ভাগ বাটোরা হয়ে যায়। তাহলে আফ্রিকাকে দেখো কোন কোন দেশ মিলিয়ে সমস্ত যে একদমই তারা দখল করে নিয়েছিল কিভাবে, দেখো ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি এবং ইতালি, এতগুলো দেশ আফ্রিকাকে চার দিক থেকে কিন্তু একদম দখল করে নিয়েছিল। এইভাবে জাকড়ে ধরে দখল করে নিয়েছিল পুরো আফ্রিকাকে। এইভাবে তারা আফ্রিকার মধ্যে সাম্রাজ্যবাদ স্থাপন করেছিল। এশিয়াতে কি করেছিল, এশিয়ার মধ্যে এশিয়ার কিন্তু বস্ত্র পুরো দেশে খুবই বিখ্যাত ছিল। তো ইউরোপের সমস্ত ঘরে ঘরে কিন্তু এশিয়ার আমাদের ভারতের বস্ত্র কিন্তু ব্যবহার করা হতো প্রত্যেক ঘরে ঘরে। তো সেক্ষেত্রে কি করেছিল, যখন বস্ত্র নিয়ে আসা হলো ওই সময়ে তারা যখন আগ্রাসী মনোভাব পোষণ করলো ইউরোপ, তখন ভারতের বস্ত্রের উপরে, জিনিসপত্রের উপরে, মালের উপরে তারা 70% কর চাপিয়ে দেওয়া হলো, 70% কর। তার ফলে দাম বেড়ে গেল এবং মানুষজন সেই জিনিস আর কিনতে চাইলো না। তার ফলে তারা কি করলো, তাদের কিন্তু যথেষ্ট লস হয়ে গেল। এর ফলে তারা আর বিক্রি করতে পারলো না এবং তাদের সেইখানে আমদানি করাটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেল। এবার যেটা ছিল রপ্তানি করা দেশ ভারত, সে 1 নম্বর আমদানি কারক দেশে কিন্তু পরিণত হলো। এইভাবে ভারতকে কিন্তু তারা মারলো। এরপর আফ্রিকাকে তারা শেষ করলো, এরপর চীনকেও কিন্তু শেষ করেছিল। নানা দিক থেকে তাদেরকে চীনের নানা জায়গা খুলে দিতে বাধ্য করেছিল। ব্রিটেন, ফ্রান্স, এরা সবাই মিলে একসাথে হাত মিলিয়ে কিন্তু চীনকেও এইভাবে সাম্রাজ্যবাদ চীনের উপর স্থাপন করলো চারদিক থেকে ধরে নিয়ে। শিল্প বিপ্লবের আগে ভারতের উন্নয়ন সুতি বস্ত্র, মসলিন ও রেশম ইউরোপের বাজারে বিপুল জনপ্রিয় ছিল। ভারত ছিল বিশ্বের অন্যতম প্রধান বস্ত্র উৎপাদনকারী দেশ। অবশ্যই তাহলে এখানে ভারত উৎপাদনকারী দেশ ছিল এবং ভারত থেকে বললাম যেটা বস্ত্র কিন্তু ইউরোপে নিয়ে যাওয়া হতো। কিন্তু ইংল্যান্ডের কারখানায় ধ্বংসলীলায় কি হলো, সস্তা কাপড়ে জোরপূর্বক বিক্রি শুরু হয়ে গেল। এরপরে অন্যদিকে ভারত হয়ে যায়, অন্যদিকে বস্ত্রের উপর ইংল্যান্ডের 70% আমদানি শুল্ক চাপিয়ে দেওয়া হলো এবং অসম প্রতিযোগিতায় ভারতের ঐতিহ্যবাহী কুটির শিল্প সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ভারত পরিণত হয় কেবল কাঁচা মাল সরবরাহকারী দেশে। তাহলে ভারত কি পরিণত হলো, কাঁচা মাল সরবরাহকারী দেশে পরিণত হয়ে গেল। ভারতকে এভাবে শেষ করলো। তাহলে চীন আর আফ্রিকা আমরা আগেই দেখলাম। এরপর কি হলো দেখো, সাম্রাজ্যবাদ স্থাপন হয়ে গেল, তখন বিভক্ত মহাদেশ সংঘাতের প্রস্তুতি শুরু হয়ে গেল।
এবার আস্তে 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 যাচ্ছে সংঘাতের দিকে। উপনিবেশবাদের দখলের লড়াই, বাজার দখলের প্রতিযোগিতা এবং উগ্র জাতীয়তাবাদী ইউরোপকে দুটি সামরিক শিবিরে বিভক্ত করে দিল। এই সব অত্যাচারের, এই যে উপনিবেশবাদ দখলের লড়াই একটা কারণ, 2 হচ্ছে বাজার দখলের প্রতিযোগিতা, 3 হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এইসব নানা রকম কারণে কিন্তু ইউরোপ কি হয়ে গেল, দুটি সামরিক শিবিরে বিভক্ত হয়ে গেল। কোন কোন? এক হচ্ছে ত্রিশক্তি চুক্তি, 2 হচ্ছে ত্রিশক্তি আঁতাত। এই দুটি শক্তিতে তারা বিভক্ত হয়ে গেল, ত্রিশক্তি চুক্তি, ত্রিশক্তি আঁতাত। ত্রিশক্তি চুক্তি কবে হয়েছিল দেখো, 1882 সালে। ত্রিশক্তি চুক্তি 1882 সালে। সেখানে কোন কোন দেশ ছিল? জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ইতালি। এই 3টে দেশ নিয়ে, যেখানে বলা হচ্ছে, মানে হচ্ছে 3, তো এই 3টি দেশ নিয়ে হয়ে গেল ত্রিশক্তি চুক্তি। আর ত্রিশক্তি আঁতাত, এখানেও 3টে দেশ, কি কি? ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। এই 3টে দেশ মিলিয়ে হয়ে গেল কি? ত্রিশক্তি আঁতাত 1907 সালে। তাহলে ত্রিশক্তি চুক্তি আর ত্রিশক্তি আঁতাত দুটো দলে বিভক্ত হয়ে গেল। সংঘাতের প্রস্তুতি, কোন সংঘাতের প্রস্তুতি আমরা এখন দেখব? প্রথম বিশ্বযুদ্ধ। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেল, দুটো ভাগে ভাগ করা হয়ে গেল। এবং শেষ একদম লাস্ট যেটা যুদ্ধে, যে ঘটনাটাকে ঠেলে দিয়েছিল, যে ঘটনাটা লাস্ট যে ঘটনা, সেটা দেখো সেরাজোভো হত্যাকাণ্ড। 28 জুন 1914 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার যুবরাজ কে ছিলেন? আর্চ ডিউক ফার্ডিনান্ড। তাকে নিহত করা হয়েছিল, একদম বন্দুক দিয়ে গুলি মেরে তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। এই যে হত্যার যে ফল বা স্ফুলিঙ্গ, সেটা সমগ্র বিশ্বকে প্রথম বিশ্বযুদ্ধে ঠেলে দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এই ঘটনাটা লাস্ট একটা ঘটনা, যেটা প্রথম বিশ্বযুদ্ধে দেওয়া হয়েছিল, ঠেলে দেওয়া হয়েছিল। তাছাড়া আগে তো আমরা অনেক কিছু পেলাম, অনেক কারণ পেলাম, যেটা প্রথম বিশ্বযুদ্ধ অবধি আগালো। তাহলে শিল্প বিপ্লব থেকে প্রথম বিশ্বযুদ্ধ অবধি কিভাবে গেল, আমরা সমস্ত ঘটনা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিলাম। এই হলো প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। এখন প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখো, রাশিয়া, জার্মানি, ফ্রান্সের সমস্ত হত্যাকাণ্ড এখানে দেওয়া হয়েছে পরিসংখ্যান অনুযায়ী। বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। আমরা যদি পুরো হিস্ট্রিকে খুব সুন্দরভাবে কাহিনীকারে, গল্পাকারের মতো খুব ভালোভাবে বুঝি এবং শুনি, তাহলে কিন্তু আমাদের খুব ভালোই মনে থাকবে, আমাদেরকে মন দিয়ে যদি শুনি তবে। এতক্ষণ আমরা শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই অধ্যায়টি নবম শ্রেণী পড়লাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করো। পরে আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।